ভেরিয়েবল যেটা বলছিলাম যে এটা ভ্যালু চেঞ্জেবল বা ভ্যালু রিপ্লেসেবল একটা স্পেস, যেখানে আমরা একটা সিঙ্গেল ভ্যালু রাখতে পারবো। আমরা কিন্তু ভেরিয়েবল মাল্টি ভ্যালু রাখতে পারবো না। ঠিক আছে? মাল্টি ভ্যালু রাখার জন্য কি করতে হবে এটা আমরা পরবর্তীতে জানবো। ভেরিয়েবলে একটা ডাটা টাইপ থাকবে। আমরা এসকিউএল করার সময় ডাটা টাইপ নিয়ে ডাটা তো জানি, তাই না? কি কি ডাটা টাইপ বলেন তো ওরাকলে? বার্গার, নাম্বার, ডেট, তাই না? এই মানে আমরা যখন পিএল এসকিউএল এ কাজ করব, আমরা এসকিউএল এর যে ডাটা টাইপগুলি নিয়ে কাজ করছি সেগুলো আমরা এখানে ইউজ করব। এখনকার যে ল্যাঙ্গুয়েজগুলি যেমন জাভাস্ক্রিপ্ট আছে, পাইথন আছে, এখানে কিন্তু ডাটা টাইপ লাগে না। আপনি ভেরিয়েবল হচ্ছে ডাটা টাইপ অ্যাসাইন করা লাগে না, কোন টাইপের ভেরিয়েবল সেটা বলে দেয়া লাগে না। অটোমেটিক্যালি হচ্ছে ভ্যালু রাখার সাথে সাথে ধরে নেয় যে এটা আসলে ডাটা টাইপ কি হবে। অনেক বেশি স্মার্ট করে ফেলছে, ডিক্লারেশন এরিয়া নাই, আপনি যেখানে খুশি সেখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। কিন্তু আগে আমরা যেই ল্যাঙ্গুয়েজগুলো বেসিক ল্যাঙ্গুয়েজ হিসেবে যেগুলো করে আসছি, সি, সি প্লাস প্লাস, জাভা, ইভেন আমাদের পিএল এসকিউএল, এগুলো সব হচ্ছে একটা এরিয়া থাকে, ডিক্লারেশন এরিয়া থাকে। তো এবং ভেরিয়েবল গুলির সাথে এটাও বলতে হয় যে এটা কি টাইপের ভেরিয়েবল সেটা বলে দিতে হয়। তারপরে যদি বলি কন্ডিশন, কন্ডিশন তো আমরা খুব স্বাভাবিকভাবে হচ্ছে চিনি আমরা। আজকে তো ইয়ে নাই, আমাদের রুহুল নাই, সালাম নাই, তাহলে আমরা ভাবছিলাম যে একটা ছোট গল্পের মাধ্যমে হচ্ছে কন্ডিশন নিয়ে একটু চর্চা করব। কন্ডিশন আমরা ইয়েতে এসকিউএল এ করে আসছি না? হোয়ার ক্লজে আমরা কন্ডিশন ইউজ করে আসছি না? তারপরে আমরা কেস করছি না? তারপরে ডিকোড করছি। সব জায়গায় কিন্তু আমরা কন্ডিশন ইউজ করে আসছি। কন্ডিশন মানে হচ্ছে আমি একটা স্টেটমেন্টকে কোন একটা ভ্যালুর সাথে কম্পেয়ার করে এটা ট্রু অথবা ফলস এই সিদ্ধান্তে আসবে। এটাই হচ্ছে কন্ডিশন। যদি সেটা ট্রু করে তাহলে কি করব, যদি ফলস হয় তাহলে আমরা কি করব, এটা আমরা যখন পিএলএসকিউ লিখি তখন দেখব। আর লুপ হচ্ছে, লুপ বলেন তো লুপ কি? লুপ আমরা বুঝি না। লুপ হচ্ছে যে একটা কাজ হচ্ছে বারবার হচ্ছে সেম কাজটা হচ্ছে রিপিট করা করা হচ্ছে লুপ। তো এই লুপকে থামানোর কিছু ওয়ে থাকবে, সে আনলিমিটেড মানে কি বলে ইনফাইনাইট টাইম পর্যন্ত যে কাজ করতেই থাকবে বিষয়টা এরকম না। এটাকে নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা কাজ করাবো, সেই বিষয়গুলি লুপে দেখব। আর স্টেটমেন্ট হচ্ছে আমরা যেমন এসকিউএল স্টেটমেন্ট লিখে আসছি, আমরা এখানে পিএলএসকিউএল বডির ভিতরে স্টেটমেন্ট লিখবো। স্টেটমেন্ট মানে হচ্ছে আমরা যেই কাজগুলি করতে চাই। তো ওরাকলে হচ্ছে আমরা প্রতিটা স্টেটমেন্টের লাস্টে হচ্ছে সেমিকোলন দিতে হবে। এখনকার অনেক ল্যাঙ্গুয়েজে সেমিকোলন দেয়া লাগে না। ঠিক আছে? আপনারা যখন এখনকার কিছু ল্যাঙ্গুয়েজ শিখবেন দেখবেন যে সেমিকোলন লাগে না। এগুলো অনেক বেশি স্মার্ট। কিন্তু আগের যে ল্যাঙ্গুয়েজ গুলি যেমন সি, সি প্লাস প্লাস, জাভা থেকে শুরু করে এগুলো সব সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটা ক্লোজ করতে হয়। তারপরে এক্সেপশন হচ্ছে ধরেন আপনি কোনো একটা পারপাসে কাজ করবেন, এই কাজটা যদি না হয়, মানে আপনি লজিক্যালি অনেক কিছুই করলেন কোন একটা কাজ করার জন্য, কিন্তু এটা সব রকমের যুক্তির বাইরেও হচ্ছে অন্য কোনো কিছু থাকতে পারে, তখন আপনি সেটা কিভাবে হ্যান্ডেল করবেন সেটা হচ্ছে এক্সেপশন। আসলাম। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে থেকে আমরা এসকিউএল, যেটা এসকিউএল প্লাস এডিটরটা ইউজ করতাম, সেই এডিটরটা ইউজ করব না। আমরা আজকে ওরাকল অ্যাপেক্স এর এডিটরে কাজ করব। এটা হচ্ছে ওরাকল অ্যাপেক্স, ফাইনালি আমরা প্রজেক্ট ডেভেলপ করব হচ্ছে ওরাকল অ্যাপেক্স দিয়ে। আমি আপনাদের সবার জন্য এখানে একটা ইউজার আইডি করে দিব, যেটাতে আপনারা প্র্যাকটিস করবেন সেম আইডি দিয়ে। ঠিক আছে? আজকে রাত্রে আমি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। এখন দেখেন আমরা এতদিন হচ্ছে ব্ল্যাক স্ক্রিনে কাজ করছি, এর পিছনে কি ছিল এটা আমাদের অনেক কষ্ট করে মনে রাখা লাগতো।
আমরা এখন এই এডিটরে কাজ করব। এখানে দেখেন সবকিছুই দৃশ্যমান। এখানে গোপন কোনো কিছুই নাই। আমরা যদি একটা টেবিল বানাই তাহলে এই টেবিলে দেখতে পারবো। এটা যদি ক্লিক করি তাহলে এই টেবিলের ডেফিনেশন দেখতে পারবো। টেবিলটার স্ট্রাকচার কিরকম। এখানে যদি ক্লিক করি এখানে কি কি ডাটা আছে সেটাও আমরা দেখতে পারবো। ইচ্ছে করলে আমরা এখানে একটা ডাটা এন্ট্রিও করতে পারবো। হ্যাঁ, অনেক সুবিধা আছে হচ্ছে এখানে। আমাদের কোনো এসকিউএল কোয়েরি বা সিনট্যাক্স লেখা লাগবে না। তাহলে আমরা এতদিন শুধুই কষ্ট করে শিখলাম, তাই না? বিষয়গুলি কেন শিখলাম? না, এগুলো আমাদের লিখতে হবে। PL/SQL এর ভিতরে সবকিছুই আমাদের লিখতে হবে। এই যে আইডিটা আছে, এই যে টুলসটা আছে, অ্যাপেক্স, ওরাকল অ্যাপ্লিকেশন এক্সপ্রেস, আমরা সংক্ষেপে হচ্ছে অ্যাপেক্স বলি। তো এখানে আমরা গ্রাফিক্যালি সবকিছু করতে পারবো। কিন্তু আলটিমেটলি আমাদের ডাটাবেস ডিজাইন যখন করব তখন আমাদেরকে একটা মানে টেক্সট ফাইলে হোল ডাটাবেস লিখে সেটা এখানে এক্সিকিউট করে এই ডাটাবেসটা তৈরি করতে হবে। ডাটাবেসের যত অবজেক্ট আমরা বানাবো, আপনি যখন এখানে বানাবেন এখানে অবশ্যই বানাইতে পারেন, কিন্তু এখানে যখন তৈরি করবেন তখন হোল ডাটাবেসটা আপনার মাথায় রাখাটা খুব মুশকিল হবে। ঠিক আছে? এই জন্য আমাদের, এবং আমরা যখন PL/SQL করব, প্রসিডিউর ফাংশন ট্রিগার লিখবো, সেখানে কিন্তু আমাদের আবার এসকিউএল এডিটরে যা শিখে আসছে সেগুলোই লিখতে হবে। সেখানে তো এইটা নাই, মানে এরকম গ্রাফিক্যালি কাজ করার কোনো সুযোগ নেই। আমরা যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্স লিখবো সেগুলো কিন্তু গ্রাফিক্যালি লেখার কোনো সুযোগ নাই, যে আমি এখান থেকে যে এটা সিলেক্ট করলাম ওইটা মানে টান দিয়ে নিয়ে আসলাম, এইভাবে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা যাবে না। তো সেখানে আমাদের সেই এসকিউএলই লিখতে হবে, আমরা যেটা শিখে আসছি। ডিডিএল ডিএমএল লিখতে হবে আমাদেরকে। এইটার সম্পর্কে আমরা অ্যাপেক্স এর ক্লাসে আমরা হোল বিষয়গুলি জানবো। এখানে আসলে কি আছে, কিভাবে কাজ করে, সেগুলো আমরা অ্যাপেক্স এর ক্লাস যখন শুরু হবে তখন দেখব। আমরা শুধুমাত্র আজকে এই যে এসকিউএল ওয়ার্কশপ আছে, এখানে অবজেক্ট ব্রাউজারটা দেখব, আর হচ্ছে এই যে এসকিউএল কমান্ড, এটাই হচ্ছে আমাদের এসকিউএল প্লাস। এসকিউএল প্লাস এডিটর যেটা ছিল, আমাদের এই এসকিউএল কমান্ডটাই হচ্ছে এসকিউএল প্লাস। এখানে কিন্তু আমরা এসকিউএল এ যা শিখে আসছি সেটা এখানে লিখলে এসকিউএল প্লাস এডিটরে যেরকম কাজ করছে এখানেও ঠিক একইভাবে কাজ করবে। তো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই কিন্তু আপনার কোড করার একটা প্যাটার্ন আছে এবং এক্সিকিউশনের একটা প্যাটার্ন আছে। খুব স্বাভাবিকভাবেই ল্যাঙ্গুয়েজগুলি হচ্ছে টপ টু বটম, মানে উপর থেকে নিচের দিকে এক্সিকিউশন হয়। কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে, যেমন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেগুলা, ধরেন আপনি একটা ফাইলের ভিতরে হান্ড্রেডস অফ লাইন লিখছেন, সেখানে যদি কিছু কিছু লাইনে এরর থাকে তারপরও ফাইলটা রান করবে। ঠিক আছে? যেমন HTML ফাইল আছে, HTML এর সাথে তো আপনারা পরিচিত, ওয়েবসাইটে মানে আমরা ব্রাউজারে যা দেখি সবই HTML ফাইল। সেখানে আপনার কোনো একটা HTML ট্যাগ যদি ভুল থাকে, পেজটা কিন্তু রান করবে, হয়তোবা যেই জায়গাটায় প্রবলেম সেখানে কিছু দেখবেন না বা ইনফরমেশন গুলি শো করবে না। বাট আমরা যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলি নিয়ে কাজ করি সেখানে যদি কোথাও সামান্য একটা ভুল থাকে তাহলে ওই ফাইলটা রান করবে না। ঠিক আছে? এটা পুরা ফাইলটা হচ্ছে সে কম্পাইল করে, যদি এরর যদি না থাকে তাহলে হচ্ছে ফাইলটা সে রান করবে। তো PL/SQL কোডও হচ্ছে টপ টু বটম লাইন বাই লাইন এক্সিকিউট হয়। তো আমরা যেটা দেখে আসছি যারা সির সাথে পরিচিত, আমরা কিন্তু এই বিষয়গুলি দেখে আসছি। এবং সি এর যে ফাইলগুলি, এর একটা এক্সটেনশন ছিল। তারপরে আমরা যারা হচ্ছে HTML ফাইলে কাজ করি তারা ডট HTML, যারা CSS জানি ডট CSS, যারা জাভাস্ক্রিপ্টে কাজ করি তাদের ডট JS, এগুলো ফাইল এক্সটেনশন দিয়ে কিন্তু ফাইলগুলি সেভ হয়, ফিজিক্যাল ফাইল আছে। তারপরে PHP এর জন্য ডট PHP, সি শার্পের জন্য ডট সি শার্প একটা সাইন আছে। ঠিক আছে? এইভাবে এক্সটেনশন দিয়ে ফাইলগুলি সেভ, কিন্তু PL/SQL এ কোনো ফাইল নেই। এইটাই হচ্ছে ডিফারেন্ট। ঠিক আছে? এখানে কোনো ফাইল নেই, এই ফাইলগুলির কোনো এক্সটেনশন নেই। তো তাহলে আমরা কোডগুলি কোথায় লিখব? আমরা লিখবো হচ্ছে
ওই যে ৩টা ডাটাবেজ অবজেক্ট নিয়ে কথা বলছিলাম, প্রসিডিউর, ফাংশন, ট্রিগার, এগুলা হবে হচ্ছে একেকটা ডাটাবেজ অবজেক্ট। ঠিক আছে? PL/SQL এর ফাইলগুলি কি হবে? ডাটাবেজ অবজেক্ট হবে। আবার এগুলা হচ্ছে আমরা অ্যাপেক্স এ যখন প্রোগ্রাম অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, তখন বিহাইন্ডে হচ্ছে একটা এরিয়া থাকবে যেখানে আমরা PL/SQL কোড লিখব। এই যে PL/SQL কোড লিখবো, এটার জন্য একটা PL/SQL বডি লাগে, সেটা হচ্ছে বিগিন, ইন্ড। অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে আমাদের PL/SQL বডি। আমাদের যত কোড এই বিগিন এন্ড ইন্ডের ভিতরে লিখতে হবে। আমি বেসিক স্ট্রাকচারটার কথা বলতেছি, একদম বেসিক স্ট্রাকচার। তাহলে আমরা PL/SQL কোথায় লিখব? বিগিন এবং ইন্ডের ভিতরে লিখব। এইটা কোথাও কোথাও বিগিন ইনটা আমাদের লিখতে হবে, কোথাও কোথাও একটা এরিয়া দিয়ে দিবে যে এইটাই হচ্ছে বিগিন এবং ইন্ডের মাঝখানের বডি, এখানে আপনি কোড লেখেন। সাধারণত অ্যাপেক্স নিয়ে যখন আমরা কাজ করব তখন অ্যাপেক্স দিবে যে তুমি এখানে লেখো, PL/SQL লেখো, সেখানে বিগিন ইন লেখা লাগবে না। বা আমাদের প্রয়োজনে আমরা যখন নেস্টেড ফাংশন লিখবো অথবা প্রসিডিউর লিখবো, তখন আমাদের প্রয়োজনে হয়তো বিগিন ইন লিখতে হবে। কিন্তু আমরা যেখানেই PL/SQL কোড লিখি, আমরা ধরে নিব কোথায় লিখতেছি, বিগিন এবং এন্ডের মাঝখানে লিখতেছি। ঠিক আছে? এখন একটু আগেই যে আমি স্কোপের কথা বলছি না, স্কোপটা হচ্ছে, আমি এখানে স্কোপটা হচ্ছে ডিক্লারেশন এরিয়া, যেখানে আমি ভেরিয়েবল প্লাস হচ্ছে অ্যারে বা কার্সর ডিফাইন করব, ডিক্লেয়ার করব। তো সেইটা ডিক্লেয়ার করার জন্য বিগিনের উপরে ডিক্লেয়ার কথাটা লিখতে হবে। আমার এই যে ভেরিয়েবল থেকে শুরু করে কার্সর যে আমি ডিক্লেয়ার করব, সেগুলো লিখবো কোথায়? ডিক্লেয়ার এবং বিগিনের মাঝখানে। এইটা হচ্ছে সেই স্কোপ, জায়গা, স্পেস। তাহলে এই জায়গাটা আমি কি কি লিখবো? আমি এখানে লিখবো হচ্ছে ভেরিয়েবল, তারপরে হচ্ছে আমরা অ্যারের নামটা তো অনেকে হয়তো শুনছেন। অ্যারে মানে হচ্ছে যেখানে একই সাথে অনেকগুলি ভ্যালু, একটা, এটাও একটা ভেরিয়েবল, অ্যারেটাও হচ্ছে একটা ভেরিয়েবল, কিন্তু সেখানে কি করা যায়, অনেকগুলি ভ্যালু একসাথে রাখা যায়, ঠিক আছে? তো ওরাকলে অ্যারে নাই, ওরাকলে সেটাকে বলে হচ্ছে কার্সর। ঠিক আছে? সেটা লেখে CURSOR, কার্সর। মনে থাকবে, কার্সর মানে হচ্ছে অ্যারে। অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেটাকে অ্যারো বলা হয়, ওরাকলে সেটাকে কি বলা হয়? কার্সর। তাহলে আমরা এই ডিক্লেয়ার এবং বিগিনের মাধ্যমে হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করবো আর হচ্ছে কার্সর নিব। কারণ কার্সরও ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল। ভেরিয়েবলের মধ্যে সিঙ্গেল ভ্যালু স্টোর করতে পারি, আর কার্সরের মধ্যে হচ্ছে অনেকগুলো ভ্যালু একই সাথে আমরা রাখতে পারি। আর বিগিন এবং ইন্ডের ভিতরে আমরা লিখবো হচ্ছে স্টেটমেন্ট। আমরা যে কোনো রকমের স্টেটমেন্ট, যেই কাজ করতে চাচ্ছি আমি, সেই কোডগুলি কোথায় লিখবো? বিগিন এবং এন্ডের মাঝে। এখন আমি কোনো একটা অবজেক্টিভ নিয়ে, উদ্দেশ্য নিয়ে কোড করতেছি বিগিন এন্ডের মাধ্যমে, মাঝখানে। এখন কোনো কারণে আমি মনে করতেছি যে না, এখানে আমি যে কাজটা করতে চাচ্ছি এর বাইরেও কোনো কিছু ঘটতে পারে। যদি এরকমটা ঘটে তাহলে আমার এই কোডে কিন্তু একটা এরর রেজ করবে, এটা এক্সিকিউট হবে না, এরর দিবে, আমি আগেই বললাম। কারণ সে টপ টু বটম হচ্ছে এটাকে কম্পাইল করবে। সে যদি কোনো রকমের এটা দেখবে যে সিনট্যাক্স এরর এখানে দিবে না, কিন্তু সে যখন রান করবে, রান করার পরে এমন কিছু বিষয় ঘটবে। যেমন আমি সিম্পলি বলি, আপনি একটা সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে একটা ভেরিয়েবলে ভ্যালু রাখলেন ডেটাবেস থেকে। আমি বলছি ভেরিয়েবলে কি রাখা যায়, একটা সিঙ্গেল ভ্যালু রাখা যায়, কিন্তু আপনার এসকিউএল কোয়েরিটা অনেকগুলি ভ্যালু রিটার্ন করবে। তাহলে এটা কি হবে, একটা এরর রেজ করবে না? এটা কখন করবে? রান করার পরে। এমনি কি সিনট্যাক্স এরর আছে এখানে? এখানে সিনট্যাক্স এরর নাই। কারণ টেবিলে যদি একটা ডাটা থাকে, তাহলে এটা কিন্তু এরর রেজ করবে না। কোনো কারণে এই টেবিলে যদি একটার বেশি ডাটা থাকে, তাহলে অবশ্যই অবশ্যই এরর রেজ করবে। তখন আপনি তো জানেন না এটা আসলে কি হইতে পারে, কিন্তু আপনি ধরে নিছেন যে এরকম এরর যদি হয় তাহলে কি হবে। সেই বিষয়টা আপনি হ্যান্ডেল করবেন হচ্ছে এক্সেপশনে। এটা হচ্ছে এক্সেপশন এরিয়া। তাহলে আমাদের একটা PL/SQL আমরা যেখানে লিখবো, সেটার বেসিক
যে স্টেটমেন্টটা স্ট্রাকচার সেটা বুঝতে পারলাম কি? হ্যাঁ, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। এখানে ডিক্লেয়ার এবং বিগিনের মাঝখানে আমরা হচ্ছে ভেরিয়েবল প্লাস কার্সর ডিক্লেয়ার করব। বিগিন এবং এক্সেপশনটা যে দিতে হবে নট ম্যান্ডেটরি। আমাদের অনেক ইয়াতেই হচ্ছে এক্সেপশন লাগবে না, যখন আমি শিওর হব যে না এখানে কোনো রকমের এরর রেজ করবে না, তখন তো এক্সেপশন হ্যান্ডেল করার কোনো দরকার নেই। তার মানে বিগিন এবং এন্ডের মাঝে আমাদের যা কাজ করতে যাচ্ছি সেই বিষয়গুলো আমরা লিখবো। আর যদি কখনো এক্সেপশন হ্যান্ডেল করার প্রয়োজন হয়, আমরা এখানে এক্সেপশন কিওয়ার্ডটা লিখে এখানে কি করব, যদি এরকম হয় তাহলে কি করবে সে, এই জিনিসটা এই জায়গাটাতে বলে দিতে হবে। তখন আর আমার এই পিএলএসকিউএল কোডটা কোনো রকমের এরর রেজ করবে না। এই বেসিক স্ট্রাকচারটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, যদিও খুব মানে সিম্পল একটা বিষয়, বাট এটা আপনাকে অবশ্যই অবশ্যই বুঝতে হবে। এখন এই বেসিক স্ট্রাকচারের ভিতরে আমরা যেমন এসকিউএল করার সময় ফাংশন নিয়ে কাজ করছি না, আমরা নেস্টেড ফাংশন ডিফাইন করতে পারছি না। নেস্টেড ফাংশন কি ছিল? একটার ভিতরে আরেকটা ছিল। আমরা এরকমই একটা পিএলএসকিউএল এর ভিতরে আরেকটা পিএলএসকিউএল লিখতে পারবো। আর একটা না, আপনার যত খুশি তত আপনি লিখতে পারবেন। হ্যাঁ, আপনার এটার ভিতরে যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগে, অবশ্যই অবশ্যই ডিক্লেয়ার লিখবেন, আদারওয়াইজ বিগিনিং লিখবেন, কোনো সমস্যা নেই। ডিক্লেয়ার কখন লিখবেন? যখন আপনি এই যে এখানে যে কাজটা করতে যাচ্ছেন, এটা লোকালি কোনো ভেরিয়েবল নিয়ে কাজ করবেন। আমি যে স্কোপের কথাটা বললাম, স্কোপের বিষয়টা এখানে একটু কথা বলে নেই তাহলে। এখানে তো আমার ভেরিয়েবল ডিক্লারেশন এরিয়া, ধরেন আমি একটা এ নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটা ডাটা টাইপ দিলাম আমি হচ্ছে নাম্বার। এখানে আমি বি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আমি তো করতে পারবো এখানেও, তাই না? করতে পারবো। হ্যাঁ, তখন এই যে এ ভেরিয়েবলটা, এইটা আমি এখানে ইউজ করতে পারবো, এই বিগিনের ভিতরে পারবো। ঠিক আছে, কারণ এইটা হচ্ছে আমার মেইন মেইন পিএলএসকিউএল বডি, এর ভিতরে আমি নেস্টেড করে আরেকটা বডি করতেছি। এইটার একটা ডিক্লারেশন এরিয়াতে যে ভেরিয়েবল গুলি আমি ডিক্লেয়ার করতেছি, এগুলো সব এটার ভিতরে আমি অ্যাক্সেস করতে পারবো। বাট এখানে যে বি ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করছি, সেটা কিন্তু এই ইন্ডের বাইরে অ্যাক্সেস করতে পারবো না। এটাকে বলা হচ্ছে স্কোপ। হ্যাঁ, যে আপনি এটাকে গ্লোবাল, প্রাইভেট, লোকাল, হ্যাঁ এরকম বলতে পারেন। গ্লোবাল হচ্ছে যেটা গ্লোবাল মানে হচ্ছে ওই প্রসিডিউর সব জায়গায় আপনি ইউজ করতে পারতেছেন, অথবা আপনি যদি প্রজেক্ট চিন্তা করেন, একটা প্রজেক্টের সব জায়গায় আপনি ওই ভেরিয়েবলটা ইউজ করতে পারতেছেন। আর লোকাল বা প্রাইভেট মানে হচ্ছে এই তো, এই যে এটার ভিতরে যদি আপনি ডিক্লেয়ার করেন, এটা কিন্তু এই ইন্ডের বাইরে ইউজ করতে পারবেন না, কারণ এইটা গ্লোবাল না। এইটা যদি এই এখানে যে এ ভেরিয়েবলটা আছে, এটা হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল। কারণ মেইন পিএলএসকিউএল এর ভিতরে আরেকটা নেস্টেড পিএলএসকিউএল, মেইন পিএলএসকিউএল এর ভিতরে যতগুলি পিএলএসকিউএল থাকবে, মেইন পিএলএসকিউএল এর যে ভেরিয়েবল গুলি বা কার্সর ডিক্লেয়ার করবেন, সেগুলো সব জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। বাট এর ভিতরকার যেই পিএলএসকিউএল বডি, এর ভিতরে যদি আপনি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, সেটা এর বাইরে অ্যাক্সেস করতে পারবেন না। এগুলো আমরা আমরা কাজ করতে গেলে আমাদের এই বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবে। তো মেইন স্ট্রাকচারটা নিয়ে কারো বোঝার কোনো বুঝতে অসুবিধা আছে? এইটুকু বুঝতে অসুবিধা আছে? অসুবিধা নাই, তাই না? তো আমরা যে এই এডিটর কাজ করতেছি, আমরা আসলে একটা প্রসিডিউর কাজ করবো। প্রথমে একটা প্রসিডিউর তৈরি করবো, প্রসিডিউর ভিতরে আমরা পিএলএস করে লিখবো। ঠিক আছে, প্রসিডিউর লেখার সিনট্যাক্সটা হচ্ছে এরকম: ক্রিয়েট প্রসিডিউর, সেই আমরা ডাটাবেজ অবজেক্ট বানাচ্ছি। কিন্তু প্রসিডিউর মানে কি? ডাটাবেজ অবজেক্ট। আমরা টেবিল বানাইছি কি দিয়ে? ক্রিয়েট টেবিল দিয়ে। তো প্রসিডিউর তৈরি করার সময় লিখব হচ্ছে ক্রিয়েট প্রসিডিউর, তারপর আমরা প্রসিডিউর একটা নাম দিব। ধরেন আমরা হ্যালো ওয়ার্ল্ড, এটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার সময় সবাই লেখে। হ্যাঁ, প্রসিডিউর একটা নাম দিবেন, ইজ দিবেন। ইজ দিলে
প্রসিডিউরটা হয়ে গেল। এটা হচ্ছে প্রসিডিউর লেখার সিনট্যাক্স। আমি যদি এটা বলি, এখানে একটা প্রসিডিউর লেখার সিনট্যাক্স হচ্ছে এটা। ঠিক আছে? দেখবেন হচ্ছে ক্রিয়েট প্রসিডিউর, প্রসিডিউর একটা নাম দিবেন, তারপরে ইজ অথবা অ্যাজ, যেটা খুশি লিখলেই হবে। ইজ লিখলেও কাজ করবে, অ্যাজ লিখলেও কাজ করবে। বুঝতে পারছেন? এটা যদি আমি এখন এক্সিকিউট করি তাহলে কিন্তু একটা প্রসিডিউর ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, এই প্রসিডিউর যখন তৈরি করবেন আপনারা এর সাথে একটা অর কন্ডিশন দিয়ে রিপ্লেস কথাটা লিখবেন। ঠিক আছে? ও সরি, আমি এখানে লিখতেছি ক্রিয়েট অর রিপ্লেস, এই কথাটা লিখবেন। ক্রিয়েট অর রিপ্লেস প্রসিডিউর। কারণ হচ্ছে কি, আমরা এই প্রসিডিউর যখন এক্সটার্নাল ফাইলে লিখি, আমরা এই টেক্সট ফাইলেও লিখতে পারি, তখন আমরা অনেক সময় করি কি প্রসিডিউরটা বারবার চেঞ্জ করি। বারবার চেঞ্জ করলে পরে আপনি বারবার ড্রপ করবেন, আবার নতুন করে ক্রিয়েট করবেন। এই জন্য ক্রিয়েট অর রিপ্লেস লিখলে সে যদি এক্সিস্টিং থাকে রিপ্লেস করবে, আর যদি না থাকে ক্রিয়েট করবে। ঠিক আছে? এই ডাটাবেস, অবজেক্ট, অ্যাটলিস্ট হচ্ছে প্রসিডিউর, ফাংশন, ট্রিগার, এই তিনটা জিনিস তৈরি করার সময় ক্রিয়েট অর রিপ্লেস শব্দটা লিখবেন। হুম। হ্যাঁ, হ্যাঁ। রিপ্লেস মানে যদি এক্সিস্টিং এই নামে, এই যে যেখানে যে হ্যালো ওয়ার্ল্ড লিখলেন, এই নামে যদি প্রসিডিউর থাকে তাহলে সেটাকে রিপ্লেস করে দিবে। ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে। তো এইটা হচ্ছে বেসিক সিনট্যাক্স একটা প্রসিডিউর লেখার জন্য। আমাদের অ্যাপেক্সে যেহেতু এই কোড লেখে, কোড দিয়ে লেখার কোনো দরকার নেই, আমরা এটা মুছে দিই। এটা জাস্ট হচ্ছে আপনাদের বোঝার জন্য। অবজেক্ট ব্রাউজারে আমরা ডেটাবেসের সবগুলো অবজেক্ট একদম দিনের আলোতে স্বচ্ছভাবে দেখতে পারবো। অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসলাম। তা আমরা হচ্ছে এখান থেকে যেহেতু বানানো যায়, আমরা এখান থেকেই বানাই। এখানে যেখানে এই যে ডেটাবেস গুলি, অবজেক্ট গুলি আছে, হ্যাঁ, টেবিল, ভিউ, ইন্ডেক্স, সিকোয়েন্স, টাইপ, প্যাকেজ, প্রসিডিওর, ফাংশন, ট্রিগার, হ্যাঁ, ডেটাবেস লিংক, এগুলা আলাদা জিনিস। সিনোনিম, এগুলো হচ্ছে আরেকটা ডেটাবেসের সাথে যদি আপনি লিংক করেন, ইন্টারনাল ডাটা কানেক্টিভিটি করেন, এগুলো করতে হবে। এই যে প্রসিডিওর আছে, আমি এখানে রাইট ক্লিক করেও করতে পারি ক্রিয়েট প্রসিডিওর। ক্রিয়েট প্রসিডিওর, এখানে আমি প্রসিডিওরের নাম দেব। আমি লিখি হ্যালো ওয়ার্ল্ড। কি লিখতেছি? WRLD, তাই না? ঠিক আছে? ক্রিয়েট প্রসিডিওর। এখানে দেখেন, এখানে সে একটা স্যাম্পল কোডও দেখাচ্ছে। প্রসিডিউরটা বানায়ে তৈরি করে সে একদম কোডে নিয়ে আসছে এখানে। হ্যাঁ, এখানে আমি ইন্ডের পরে সেমিকোলন দিছিলাম। আপনি প্রসিডিউরের নাম দিয়ে এখানে ইন্ড লিখতে পারেন, এটা ফেলে দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? সে যেহেতু দিছে, এখানে আমরা একটু রেখে দেই, অসুবিধা নেই। হুম। হ্যাঁ, এটা এখানে না লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে আমাদের প্রসিডিউর আমরা লিখলাম। আমি বলছি এই বডির ভিতরে আমরা PL/SQL লিখবো। তো যেহেতু হ্যালো ওয়ার্ল্ড, আমরা হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করি। এই যে আমি একটা আউটপুট নিব, একটা প্রসিডিউর বা ফাংশন থেকে বা একটা কোড থেকে আউটপুট নিব, এই আউটপুট লেখার জন্য একটা ডেফিনেটলি ফাংশন থাকতে হবে। বিভিন্ন ল্যাঙ্গুয়েজে প্রিন্ট করার জন্য বিভিন্ন ফাংশন আছে। ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রিন্ট নামে একটা ফাংশন আছে। সিতে প্রিন্টএফ ছিল মেবি, মোস্ট প্রবাবলি। আমি তো বহু আগে করছি, সেই 2000 সনের দিকে, 2000 এর দিকে প্রিন্টএফ ছিল মোস্ট প্রবাবলি, তাই না? হুম। এখন জাভাস্ক্রিপ্ট, পাইথন, এগুলোতে প্রিন্ট লিখলেই কাজ করে। হ্যাঁ, প্রিন্ট ফাংশনটা দিয়ে কাজ করে। আর HTML এ ডম ধরতে হয়, ডকুমেন্ট ডট প্রিন্ট, এরকম করে কাজ করতে হয়। HTML ট্যাগের ভিতরে লিখলে তো এটা প্রিন্ট করা লাগে না, এমনিতেই হচ্ছে ব্রাউজারে রান করে। তো ওরাকলে যেটা হচ্ছে, ওরাকলে ব্যাকএন্ডে হচ্ছে প্যাকেজ আছে, প্যাকেজের ভিতরে একটা ফাংশন আছে, আমরা সেই ফাংশনটা দিয়ে রান করব। সেই ফাংশনটার নাম হচ্ছে DBMS আন্ডারস্কোর পোর্ট
আন্ডারস্কোর হচ্ছে আউটপুট ডট সম্ভবত পুট লাইন, মোস্ট প্রবাবলি। দেখি কি কাজ করে। হ্যালো ওয়ার্ল্ড। দেখি এরর দেয় কিনা। আপনি এখানে কম্পাইল করতে পারেন। যদি এরর থাকে সে এরর শো করবে, আদারওয়াইজ বলবে যে সাকসেসফুলি কম্পাইলড। আমরা একটা প্রসিডিউর লিখছি, তাই না? প্রসিডিউর, ফাংশন, ট্রিগার, এগুলোর মাঝে আমি কি পার্থক্য বলছিলাম মনে আছে? প্রসিডিউর, ফাংশন, ট্রিগার, তিনটা যে অবজেক্ট ডাটাবেজ অবজেক্ট, এগুলার কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য আছে। এর ভিতরে পিএলএসকিউএল কোড সব সেম, কিন্তু বৈশিষ্ট্যগত পার্থক্য আছে। এটা কি বলছিলাম কোন এক ক্লাসে? আচ্ছা, প্রসিডিউর হচ্ছে একে কল করতে হয়। আপনি তাকে কাজের জন্য তৈরি করবেন, বাট তাকে কল না করলে সে কাজ করে না। তাকে বলতে হয় যে তুমি এখন কাজ করো, ঠিক আছে? আর ফাংশন হচ্ছে ফাংশনকেও কল করতে হয়। প্রসিডিউর হচ্ছে সে কাজ করবে যেই পারপাসে আপনি তৈরি করছেন, সে কাজ করবে। বাট ফাংশনের একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে সে অবশ্যই অবশ্যই ভ্যালু রিটার্ন করবে। আপনি যখনই কল করবেন সে একটা ভ্যালু রিটার্ন করবে, মাস্ট। যে কোনো ফাংশন একটা ভ্যালু রিটার্ন করবে। আমরা ওই যে এসকিউএল ইউজ করে আসছি না, ম্যাক্স একটা ফাংশন, সে আমাকে কিন্তু ফাইনালি একটা ভ্যালু রিটার্ন করছে। সিঙ্গেল রো ফাংশনের প্রতি রোতেই একটা করে ভ্যালু রিটার্ন করছে না, আপার বললে সে আপার করে দিছে, লোয়ার করলে লোয়ার করে দিছে। তার মানে ফাংশনের বৈশিষ্ট্য হচ্ছে সে কি করবে, একটা আউটপুট আমাকে রিটার্ন করবে। আর ট্রিগার আর প্রসিডিউরের মাঝে পার্থক্য, ফাংশনকেও কল করতে হবে। আমরা কিন্তু কল করছি, আমরা এসকিউএল লেখার সময় আমরা ওই যে ওখানে লেখে ভিতরে কলাম বলে দিচ্ছি, মানে ওকে আমরা কল করছি কিন্তু। আর ট্রিগার হচ্ছে তাকে কল করা লাগে না, কিছু ইভেন্টের এগেইনস্টে সে ফায়ার করে। তাকে কোনো একটা পারপাসে বলেই দেওয়া আছে তৈরি করে যে এরকম ঘটনা যদি ঘটে তাহলে তুমি ফায়ার করবে। হ্যাঁ, আমরা যখন ট্রিগার পড়বো নেক্সট ক্লাসে অথবা এর পরের ক্লাসে, তখন আমরা এগুলো দেখব। হ্যাঁ, হ্যাঁ, বন্দুকের ট্রিগারের, হ্যাঁ, ফায়ার করবে। সেটা অটোমেটিক্যালি, সেটা আমাকে কোনো জায়গা থেকে বলতে হবে না নতুন করে। এখন এই যে আমি প্রসিডিউরটা লিখলাম, এটাতে কোনো এরর নাই, সাকসেসফুলি কিন্তু এটা কম্পাইল হয়েছে। তার মানে প্রসিডিউরটা ঠিকঠাক আছে। প্রসিডিউরকে যেহেতু কল না করলে সে কাজ করতে পারে না, তাহলে আমরা এই এসকিউএল প্লাস থেকে কল করি। এটা আমরা ব্ল্যাক স্ক্রিন, যে কালো স্ক্রিনে যে কাজ করছি সেখান থেকেও কিন্তু আমরা কল করতে পারবো, কারণ এটা একটা ডাটাবেজ অবজেক্ট অলরেডি তৈরি হয়ে গেছে। এই যে আমরা প্রসিডিউরে যদি যাই, এই যে প্রসিডিউরে যদি যাই, এই যে পি হ্যালো ওয়ার্ল্ড নামে একটা ডাটাবেজ অবজেক্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো এটাকে কল করতে হবে, যেহেতু প্রসিডিউর সে একা একা কাজ করবে না, তাহলে আমি এখানে কল করি। তো ব্ল্যাক স্ক্রিনে শুধু লিখতে হইতো আমাদের এক্সিকিউট, তারপরে প্রসিডিউর নাম লিখলেই সে কাজ করতো। কিন্তু এই অ্যাপেক্স এর এসকিউএল কমান্ডে আপনাকে এই কমান্ডটা বিগিন ইন্ডের ভিতরে লিখতে হবে, ঠিক আছে? একটা কি বলে, পিএলএসকিউএল বডির ভিতরে লিখতে হবে। প্রসিডিউরকে আমরা প্রসিডিউরের নাম বললেই সে কি হবে, কাজ করবে। তার নাম ধরে ডাকতে হবে আর কি আমাকে। তো এটা আমরা এসকিউএল কমান্ডে যখন কাজ করব, এর এই বিগিন এবং ইন্ড লিখবো, এর মাঝখানে প্রসিডিউরটা লেখা মানে হচ্ছে সে এখন তাকে কল করা হইলো। কল মানে এখানে যদি আমি এখন রান করি তাহলে সে কাজ করবে প্রসিডিউরটা। এই যে এখানে দেখেন আউটপুট দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে আউটপুট। আমরা এখানে কি বলছিলাম তাকে, তুমি আমাকে এই জিনিসটা প্রিন্ট করে দেখাও, হ্যালো ওয়ার্ল্ড কথাটাকে প্রিন্ট করে দেখাও। এটা হচ্ছে ফাংশন, এই ফাংশনটা আসলে প্রিন্ট করে দেখায়। আর আমরা এর ভিতরে একটা স্ট্যাটিক স্ট্রিং দিছি, যখন স্ট্রিং দিব তখন এর পাশে একটা সিঙ্গেল কোটেশন দিতে হবে। এই প্রসিডিউরটাকে আমি কি বলছি, বলছি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এই কথাটা তুমি প্রিন্ট করে দেখো। এখানে এসে আমি যখন এটাকে কল করতেছি, সে কি করছে, আমাকে এখানে প্রিন্ট করে দেখাইছে। বুঝতে পারছেন? এই যে একদম বেসিক লেভেলের বিষয়গুলি, এগুলো কিন্তু বুঝতে হবে। এখানে কারো কোনো কনফিউশন আছে? থাকলে বলেন।
কনফিউশন আছে? হুম? এই বুঝতেছেন? আপনি বুঝতেছেন? এক্সিকিউট লিখে প্রসিডিউরটার নাম লিখতাম। হুম 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 হুম, নেক্সট লাইনে আউটপুটটা দেখাইতে হবে। এন্ডের মাঝখানে এটা লিখতে হবে আর কি। ওকে, তাহলে আমরা এই প্রসিডিউরটাকে একটু আস্তে আস্তে সামনে যাই। আমরা যেহেতু ভেরিয়েবলের কথা বলছিলাম, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি কিছু। এখানে দেখেন ইজ লিখলেও হবে, অ্যাজ লিখলেও কিন্তু হবে। এটা আমি কেটে দিয়ে ইজ লিখলেও কাজ করবে। তো আমরা কি বলছিলাম যে ভেরিয়েবলের ডিক্লারেশন করার স্কোপ কোনটা? বিগিনের উপরে, বিগিনের উপরে না? প্রসিডিউর ফাংশন ট্রিগার এখানে ডিক্লেয়ার কথাটা লিখতে হয় না। আমরা যখন আলাদা করে কোনো একটা স্কোপে কোনো একটা জায়গায় পিএলএস করে লিখবো, তখন ভেরিয়েবল ডিক্লেয়ার করলে ডিক্লেয়ার কথাটা লিখবো। আর আমরা যখন কোনো একটা প্রসিডিউর কিংবা ফাংশন কিংবা ট্রিগারের ভিতরে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, তখন এই ডিক্লেয়ার কথাটা অ্যাটলিস্ট হচ্ছে এই জায়গাটাতে লিখতে হবে না, এই জায়গাটাতে লিখতে হবে না। এটা ধরেই নেওয়া হয় বিগিনের উপরে যে স্পেসটা এটা ডিক্লেয়ার করার জায়গা। এখন এইটার ভিতরে যদি আমি আরেকটা নেস্টেড নিতে চাই, নেস্টেড পিএলএসকিউএল বডি নেই, তখন কিন্তু আমাকে ডিক্লেয়ার কথাটা লিখে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। বুঝতে পারছেন? ওকে, আমরা এটাকে একটু আগাই। হ্যাঁ, আমরা হচ্ছে এখানে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করি। ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় ভেরিয়েবল নামগুলি প্রথমে নিউমেরিক দিয়ে শুরু করতে পারবেন না, স্পেশাল ক্যারেক্টার দিয়ে শুরু করতে পারবেন না। এটা হচ্ছে কনভেনশন। মানে @ হ্যাশ সাইন 1 2 3 4 এগুলা দিয়ে শুরু করতে পারবেন। খুব স্বাভাবিকভাবে কোনো স্পেশাল ক্যারেক্টার ভেরিয়েবল নেম ডিক্লেয়ার করার ক্ষেত্রে ইউজ করবেন না কখনো। ঠিক আছে, কোনো একটা ক্যারেক্টার দিয়ে শুরু করে আপনি নিউমেরিক নাম্বারগুলি আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তো সবাই ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আপনাদের ইচ্ছে মতন একটা কনভেনশন মেনটেন করবেন। এখানে শুধু ধরেন এ লিখলেই হয়, হয়ে গেল। একটা ভেরিয়েবল নাম আপনি এ বলতেই পারেন। বাট আপনারা যখন প্রজেক্টে কাজ করবেন, তখন ভেরিয়েবলের নামের সামনে ভি কথাটা ইউজ করবেন, অথবা এল ইউজ করবেন। ঠিক আছে, যেন এটা বোঝা যায় যে এটা একটা ভেরিয়েবল, এটা কোনো স্ট্রিং না, অথবা কোনো একটা টেবিলের কলাম না। এটা জাস্ট বোঝার জন্য। কিন্তু ভেরিয়েবলের সামনে যে L_V_V দিতে হবে, এগুলো নট ম্যান্ডেটরি। এটা জাস্ট আমি একটা কনভেনশন বলতেছি। আপনার হোল ওভার দ্য প্রজেক্টে যদি কোড দেখেন, আপনার অবাক হয়ে যাবেন। আমাদের অ্যাপ্লিকেশনগুলি, আমরা যে অ্যাপ্লিকেশনগুলিতে কাজ করি, ব্যাকএন্ডে যদি প্রসিডিউর কোড দেখেন, মানে কয়েক হাজার লাইন কোড, কয়েক হাজার লাইন। সেখানে আপনার কোনটা ভেরিয়েবল, কোনটা স্ট্রিং, কোনটা কলামের নাম, এগুলো আপনার মানে খেয়াল রাখা, মনে রাখা একটু ঝামেলা হইতে পারে যখন আপনি বড় একটা প্রসিডিউর লাগবে। তখন আপনি কিছু কিছু বিষয় যদি অ্যাটলিস্ট আইডেন্টিফিকেশন মার্ক রাখেন, যে ভেরিয়েবল গুলি আমি ভি দিয়ে অলওয়েজ ডিক্লেয়ার করি, অথবা L__ দিয়ে ডিক্লেয়ার করি, তাহলে আপনি এটা দেখলে বুঝতে পারবেন এটা ভেরিয়েবল, তাই না? এই জন্য বলতেছি যে আপনারা এটা যখন প্রজেক্টে কাজ করবেন, এই জিনিসটা করবেন। তা আমরা সিম্পলি কিছু কাজ করি, যেমন এ নামে হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এটার ডাটা টাইপ দিলাম হচ্ছে নাম্বার। ঠিক আছে, আপনি এখানে এর লেন্থ বলে দিতে পারেন। অ্যাজ ইট ইজ আমরা ডিডিএল এ টেবিল বানানোর সময় ঠিক যেভাবে দিছি, এখানেও সেভাবে দিতে পারি। তা আপনি লেন্থ না বলে দিলেও নাম্বারটা অ্যাটলিস্ট কাজ করবে, কিন্তু ভার্কার বা অন্যান্য যেগুলা, সেগুলাতে আপনাকে লেন্থ বলে দিতে হবে। নাম্বারের ক্ষেত্রে শুধু নাম্বার লিখলেও কাজ করবে। কিন্তু আপনি এখানে একটা ওয়েল প্র্যাকটিসই করেন, আপনার প্রয়োজন মতো আপনি এখানে লেন্থটা বলে দিবেন। ঠিক আছে, আমি একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে এ, আরেকটা ভেরিয়েবল নিলাম হচ্ছে বি। এটা ধরেন 5 ডিজিট দিলাম আমি। ম্যাথমেটিক্যাল অপারেটর আমরা যেগুলা এসকিউএল এ করে করে আসছি, এখানেও ঠিক একইভাবে আমরা সেম অপারেটর গুলি ইউজ করব।
ম্যাথমেটিক্যাল অপারেটরের মাঝে কোনো পার্থক্য নাই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শুধু একটা জায়গায় একটু কনফিউশন, একটু একটা ল্যাঙ্গুয়েজের সাথে আরেকটা ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে অ্যাসাইনিং অপারেটর। আপনি যখন কোনো একটা ভ্যালুতে, ভেরিয়েবল একটা ভ্যালু রাখবেন, তখন আপনাকে একটা অ্যাসাইনিং অপারেটর ইউজ করতে হবে। আমরা এখানেই রাখি, আমরা যেহেতু দুইটা কি বলে ভেরিয়েবল নিলাম, আমরা জানি ভেরিয়েবল আমরা কি রাখতে পারবো, ডাটা রাখতে পারবো। যেহেতু এ হচ্ছে কি টাইপের ভ্যালু, ভেরিয়েবল নাম্বার টাইপের, তাহলে এর ভিতরে আমার কি টাইপের ভ্যালু রাখতে হবে, নাম্বার টাইপের। আমি এখানে 10 রাখলাম। এই যে আমি এ নামে একটা ভেরিয়েবলের ভিতরে 10 রাখলাম, যখন আপনি এখানে একটা ভ্যালু রাখতে যাবেন, তখন আপনাকে এই অপারেটরটা ইউজ করতে হবে, এই সাইনটা ইউজ করতে হবে, কোলন ইকুয়াল। ঠিক আছে, এটাকে বলে কি, অ্যাসাইনিং অপারেটর। মানে কোনো একটা ভেরিয়েবলে আপনি ভ্যালু অ্যাসাইন করতেছেন, মানে রাখতেছেন। ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ জাস্ট এই অ্যাসাইনিং অপারেটরটার মাঝে পার্থক্য আছে। কোনো কোনো ল্যাঙ্গুয়েজে শুধু এখানে ইকুয়াল ইউজ করা হয়, কিন্তু ইকুয়ালটা আমাদের প্রোগ্রামিং করতে গেলে হিউজ ইউজ হয়। আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট যখন ইউজ করি, তখন আমরা বিভিন্ন জায়গায় ইকুয়াল দিয়ে কম্পেয়ার করি, এটার ভ্যালু এটা যদি সমান হয় তাহলে এটা করো, সমান না হলে এটা করো। কিন্তু আমি যখন অ্যাসাইনিং অপারেটর হিসেবে ইকুয়াল ইউজ করি, তখন ওই যে কম্পেয়ার করব, কম্পারিজন অপারেটর হিসেবে কি ইউজ করব তখন, যেই ল্যাঙ্গুয়েজে ইকুয়াল দিয়ে অ্যাসাইনিং অপারেটর বোঝানো হয়, সেখানে ডাবল ইকুয়াল দিয়ে ইকুয়াল কন্ডিশন মানে কম্পেয়ার করার জন্য ইউজ করা হয়। আর ওরাকলে এখানে কোলন ইকুয়াল দিয়ে হচ্ছে অ্যাসাইনিং অপারেটর হিসেবে এটাকে ইউজ করা হয়। তো ওরাকলে আমরা কম্পেয়ার করার জন্য, ইকুয়াল কম্পেয়ার করার জন্য ইকুয়াল সাইনটা ইউজ করব। ঠিক আছে, এটার মানে কি বলেন, এ কোলন ইকুয়াল 10 মানে কি, আমি এর ভিতরে কি করছি, 10 রাখছি। আচ্ছা দেখি এটা ঠিকঠাক আছে কিনা। আমি এখানে এ কে প্রিন্ট করতে বলি, ঠিক আছে, বলি যে এ কে তুমি একটু প্রিন্ট করে দেখাও, কত আসছে, এই যে এখানে 10 দেখাচ্ছে। আমি এখানে প্রিন্ট করছি কি, এ কে প্রিন্ট করছি, তাই না? এখানে কিন্তু দুই সেটে হচ্ছে দুই পাশে সিঙ্গেল কোটেশন দেই নাই, কারণ এটা স্ট্রিং না, আমরা ভেরিয়েবলকে প্রিন্ট করতে বলছি। ভেরিয়েবলকে যখন আমরা প্রিন্ট করব, তখন আমরা কিন্তু এই দুই পাশে স্ট্রিং দিব না, এই সিঙ্গেল কোটেশন দিব না। এটা যদি আমি সিঙ্গেল কোটেশন দেই, তাহলে দেখেন, সরি কোথায় আসছে, এটা যখন আমি সিঙ্গেল কোটেশন দেই, এখন যদি প্রিন্ট করতে বলি, তাহলে দেখেন সে কি করে, এখন কিন্তু সে স্ট্রিং হিসেবে নিছে, বলছে যে এটা একটা আমাকে স্ট্রিং দিছে, এটাই প্রিন্ট করতে বলছে। কিন্তু এখানে আমরা বলছি যে না, তুমি ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দেখাও। এখানে 10 চলে আসলো। এখন আমরা যদি একসাথে কোনো একটা টেক্সট ইউজ করতে চাই, কোনো একটা স্ট্রিং কে প্রিন্ট করতে চাই, তাহলে আমরা লিখবো, ধরেন লিখলাম ভ্যালু অফ এ, সরি ইকুয়াল টু এ। এই যে কনক্যাটেনেশন সাইনটা আমরা এসকিউএল ইউজ করে আসছি না, এটার মানে হচ্ছে, আউটপুটটা দেখি, ভ্যালু অফ এ ইকুয়াল টু 10। তার মানে এই কনক্যাটেনেশন সাইনটা দিয়ে আমি একটা স্ট্রিং এবং একটা ভেরিয়েবল, দুইটাকে কি করছি, কনক্যাট করে দেখাইতে বলছি, তাই না? ভেরিয়েবলের ভ্যালুর আগে একটা স্ট্রিং কে আমি কনক্যাট করার জন্য কনক্যাটেনেশন সাইনটা ইউজ করছি। এটা যেহেতু স্ট্রিং, এই জন্য আমি এর দুই পাশে সিঙ্গেল কোটেশন দিছি। বুঝতে অসুবিধা হচ্ছে আউটপুটটা? হুম? কোনটা? না না, আমি এটা স্ট্রিং হিসেবে ইকুয়াল দিছি। হ্যাঁ, ঠিক আছে, এটা আমি ইকুয়াল, এটা স্ট্রিং, এখানে কোনো কম্পেয়ার কোনো কিছুই করা হয় না, এটা অন্যান্য এই যে কি বলে ক্যারেক্টারের মতো একটা ক্যারেক্টার, জাস্ট আমি ওখানে ইজও দিতে পারি,
ভ্যালু অফ এ ইজ এত, হ্যাঁ। এখানে একটা স্পেস দিতে গেলে কি করতে হবে বলেন তো? এখানে আমি একটা স্পেস দিয়ে দেবো এই যে পরে, ঠিক আছে? এই জিনিসগুলি কিন্তু এসকিউএল এ যদি প্র্যাকটিস করতেন তাহলে কিন্তু বুঝতে খুব সুবিধা হইতো। ওই বিষয়গুলি আমরা বুঝবো। না, এখানে লাইন ব্রেক করা লাগে না, এটা লাইন বাই লাইন এক্সিকিউট হয়। আমরা যদি ঠিক একইভাবে এখানে বি তে একটা ভ্যালু অ্যাসাইন করি, এখন বি তে ধরেন আমি 20 অ্যাসাইন করলাম। এখানে আমি যদি বি কে প্রিন্ট করতে বলি, তাহলে এটা জাস্ট হচ্ছে আমি নেক্সট লাইনে লিখবো। নেক্সট লাইনে এখানে লিখবো এখানে বি, ঠিক আছে? অটোমেটিক্যালি নেক্সট লাইনে চলে আসবে। আমরা যদি সেম লাইনে প্রিন্ট লিখি তাহলে সেম লাইনে প্রিন্ট হবে, ঠিক আছে? আমি এখানেও লিখতে পারতাম যে ধরেন এন্ড, কোনটা, সরি এটা হচ্ছে এখানে, আমি এটা লিখতে পারি হচ্ছে এরকম, এন্ড ভ্যালু অফ পিস, এখানে আমি কনকেট করে বি লিখতে পারি। এখন কি দেখাবে? ভ্যালু অফ এ ইজ 10 এন্ড ভ্যালু অফ বি ইজ 20। আসলে হয়েছে কি, পিএলএসকিউএল বডি দিয়ে আসলে এখান থেকে কোনো আউটপুট নেওয়া হয় না। এইগুলা ওই যে ব্রেক লাইন ইউজ করা হয় সাধারণত এইচটিএমএল পেজে, কারণ এটা হচ্ছে একটা পেজের স্ট্রাকচার। পিএলএসকিউএল বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কখনোই পেজের স্ট্রাকচার করা হয় না, কখনোই করা হয় না। এই জন্য এখানে ব্রেক লাইন বিষয়গুলি কখনোই আসবে না, ঠিক আছে? স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে যেহেতু এটা দিয়ে পেজ স্ট্রাকচার দাঁড় করানো হয়, কন্টেন্ট গুলিকে স্ট্রাকচার করানো হয়, ওই জন্য এইসব জায়গায় হচ্ছে ব্রেক লাইন দরকার। এটুকু বুঝতে অসুবিধা আছে কারো? এখন আমরা এখানে একটু দেখি, উম, একইভাবে হচ্ছে আমি এখানে দুইটাকে যদি সাম করে দেখাইতে চাই তাহলে কি করব বলেন? সাম অফ এ এন্ড বি ইকুয়াল টু কি হবে বলেন? এ প্লাস বি। এখানে এরর আসছে। এইটা ধরবে না, এটা স্ট্রিং, এটা সামে আবার ইউ আসবে, ও আসছে না। অবশ্যই না। কনকেট এ প্লাস বি। আচ্ছা, এটা হচ্ছে এখানে, এখানে এটা কি স্ট্রিং হিসেবে নিচ্ছে কি? এরর তো এখানে দিচ্ছে না, সাকসেসফুলি এক্সিকিউটেড বলতেছে। হ্যাঁ, ওইটা ওই যে আসলে একটা স্ট্রিং এর সাথে কনকেট করা হয়েছে, তো সে দুইটাকে স্ট্রিং হিসেবে নিচ্ছে, এই জন্য এররটা দিচ্ছে। ঠিক আছে, সাম অফ এ এন্ড বি ইকুয়াল টু 30। তার মানে হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল অপারেটর গুলো এখানে কাজ করতেছে অ্যাজ ইট ইজ। আমি এখানে মাইনাসও করতে পারবো, এখানে যদি মাইনাস দেই তাহলে সেটা মাইনাস কাজ করবে, মাইনাস সাইন করি। কত দেখাবে? -10 দেখাবে, তাই না? কারণ আমরা 10 থেকে 20 মাইনাস করতেছি। এখন এই বিষয়টা আমরা এখানে সরাসরি প্রিন্ট করতেছি না, এটা আমরা ইচ্ছে করলে এখানে সি নামে একটা ভেরিয়েবল নিয়ে, সরি এখানে না, আমরা ডিক্লারেশন এরিয়াতে ডিক্লেয়ার করে আসি। এখানে সি নামে হচ্ছে আমরা যদি একটা ভেরিয়েবল নিই, ধরেন 5 ডিজিটের নিলাম, সিতে আমরা এ প্লাস বি অ্যাসাইন করতে পারি।
নাম্বার টাইপের ক্ষেত্রে ম্যান্ডেটরি না, লেন দিতে হবে, যে দিতে হবে, এটা ম্যান্ডেটরি না। নাম্বারের ক্ষেত্রে না, সে এটা নিয়ে নিবে, অন্যান্যগুলির ক্ষেত্রে বলতে হবে, লেনটা বলতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সি এর ভিতরে কি অ্যাসাইন করতে পারতেছি এখানে? এ প্লাস বি। এখন সি যদি আমি প্রিন্ট করি তাহলে কি পাবো? আমরা এখানে জাস্ট হচ্ছে এটাকে কপি করে প্রিন্ট করি, তাহলে কত আসছে? 30। সাম অফ এ এন্ড বি ইকুয়াল টু 30। ঠিক আছে, এইভাবে হচ্ছে কি আমরা যত রকমের ম্যাথমেটিক্যাল অপারেশন আছে আমরা এই জিনিসগুলি করতে পারবো। এখন এখানে তো আমরা হচ্ছে এই ভ্যালুগুলি কি করছি, এই ভ্যালুগুলি হচ্ছে আমরা স্ট্যাটিক ভ্যালু হিসেবে এখানে অ্যাড করছি। আমরা চাই যে এই বেশির ভ্যালুগুলি আমি প্যারামিটার হিসেবে পাস করব। সেটা যদি করতে চাই তাহলে আমাদেরকে এই জায়গাটায় এসে আমাকে বলে দিতে হবে, ধরেন পি এ দেই, এটা ডাটাটাই বলে দিতে হবে, এটা হচ্ছে নাম্বার পি বি ইন, এটা হচ্ছে নাম্বার টাইপ। এই জিনিসটা হচ্ছে আমাকে বলে দিতে হবে। একটা প্রসিডিউরে যদি আমি প্যারামিটার পাস করতে চাই তাহলে প্যারামিটার ভ্যালুগুলি রিসিভ করার জন্য প্রসিডিউর নেমের পরে আমাকে এইভাবে ডাটাটা সহ বলে দিতে হবে। ঠিক আছে, তো এখানে এসে আমি বলে দিব এর মাঝে হচ্ছে পি এ কে অ্যাসাইন করে দিব, বি এর মাঝে পি বি কে অ্যাসাইন করে দিব। অসুবিধা হচ্ছে বুঝতে? মানে কোন একটা প্রসিডিউর আমরা তো আগে স্ট্যাটিক ভ্যালু দিছিলাম, যে এর ভ্যালু 10, বি এর ভ্যালু হচ্ছে 20। আমরা এখন এইটা দিব না, আমরা ভ্যালুটা ইউজারের কাছ থেকে নিব, ইনপুট হিসেবে নিব। সেটা যদি করতে চাই কোনো একটা প্রসিডিউরে বা ফাংশনে আপনি যখন ভ্যালু পাঠাইতে যাবেন, প্রসিডিউরে যে হচ্ছে এই ভ্যালু দুটাকে রিসিভ করতে হবে, আপনাকে পিক করতে হবে। সেই পিক করার জন্য আমাকে অবশ্যই এখানে দুইটা প্যারামিটার দিতে হবে, এবং সেখানে কি টাইপের ডাটা ইউজার দিবে সেটার উপর বেস করে ডাটা টাইপও বলে দিতে হবে। এবং সেটা কিভাবে দিতে হবে? এই নামটা আপনি যা খুশি তা দেন, কোনো সমস্যা নেই, কিন্তু তারপর লিখতে হবে ইন, নাম্বার হলে নাম্বার, ভার্কার হলে ভার্কার, ডেট হলে ডেট, এরকমটা করে দিতে হবে। যেই কটা ভ্যালু পাস করবেন সেখানে প্রত্যেকটার পরে কমা দিতে হবে। এটা বুঝতে অসুবিধা হচ্ছে? এখন এই প্রসিডিউরটা যখন আমি কল করব তখন আমরা জানি তাকে কি দিতে হবে, দুইটা ভ্যালু দিতে হবে কল করার সময়। অবশ্যই, বুঝতেছেন? প্রসিডিউরে আমি তো বলে আসছি যে সে কি চাইবে, আমার কাছ থেকে দুইটা ভ্যালু চাইবে, তখন কল করার সময় অবশ্যই অবশ্যই আমাকে সেই ভ্যালু দুইটা দিয়ে কল করতে হবে। এবারে যদি আমি তাকে কল করি, এখন দেখেন কিভাবে কাজ করছে। এর ভ্যালু দিছি কি, আমরা 20 দিছি না, এখানে আর বি এর ভ্যালু 30 দিছি, এখানে ভ্যালু অফ বি ইজ 30 যেভাবে লেখা আর কি প্রিন্টে। এখানে এইবারও 30 থেকে 20 মাইনাস করে 10 আসছে, আর দুইটার যোগফল কত আসছে এখানে? 50 আসছে। এখন আপনারা হয়তোবা এই একটা জায়গায় এই বিষয়গুলি নিয়ে কাজ করা হচ্ছে বলে কনফিউজড হয়ে যাচ্ছেন, ওখানে স্ট্যাটিক ভ্যালু দিয়ে কি হইলো, এখানেও দুইটা ভ্যালু দিয়ে আসলে কি হইলো। কিবোর্ড থেকে যদি ভ্যালুটা দেওয়া হতো তাহলে সহজে বুঝে যেত। এটা আপনি সব জায়গায় এইভাবেই প্রসিডিউর কল করবেন। অ্যাকচুয়ালি আমরা এখানে 20 আর 30 লিখে দিছি, কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশনে কাজ করব তখন আমার ইন্টারফেসে দুইটা দুইটা আইটেম থাকবে, ইউজারকে বলা থাকবে তুমি এখানে একটা ভ্যালু দাও, এখানে আরেকটা ভ্যালু দাও। তখন অ্যাকচুয়ালি মনে হবে যে না আমরা ঠিক আছে এবার ইউজার দিচ্ছি, আলটিমেটলি ইন্টারনালি কাজ করে সেম। হ্যাঁ, তখন আমরা ওই যে সে একটা ঘরে
20 লিখবে, আরেকটা আইটেমে 30 লিখবে, লিখে একটা বাটন থাকবে ক্যালকুলেট। ওই যে ক্যালকুলেট, তখন এই প্রসিডিউরটাকে এই বাটনের অ্যাকশনে লেখা এইভাবে ওই আইটেম দুইটা ধরা যাওয়া হয় শুধু। কোনো পার্থক্য নেই। অ্যাপ্লিকেশনে ঠিক যেভাবে একটা প্রসিডিউর কল করতেছি, এখানে ঠিক সেটাই করতেছি। কিন্তু আমাদের কাছে এখন কনফিউশন মনে হবে যে এখানে 10-20 লিখলাম, ওখানে লিখলাম একই জিনিস। কিন্তু এই প্রসিডিউরগুলো এইভাবেই কাজ করবে। ঠিক আছে? আজকে কি আর আগাবো? কার কি বুঝতে একদম বেসিক লেভেলের বিষয়, আমি প্রথমে বলছি এগুলো খুব সহজভাবে বোঝার চেষ্টা করেন। এই যে বেসিক বিষয়গুলি, আজকে কন্ডিশনটা শেষ করে দেই। হ্যাঁ, কে বলছে কঠিন? এগুলো তো খুব সিম্পল বিষয়। আচ্ছা ঠিক আছে, কালকেই ইয়ে করবো আমরা না হয় কন্ডিশন। কন্ডিশন হইলে আমাদের কালকে এবং পরশু দিনের মধ্যে শেষ করতে হবে। 6টার আগে তো আসতে পারবো না কেউ। হুম।